কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকে ক্যানিং এর একটি ঘটনা আপনারা শুনতে চলেছেন। এই ঘটনাটা খুবই মারাত্মক হতে চলেছে। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিও ফাইট। আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান অথবা কোনো তন্ত্র রিলেটেড হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো সায়নী, কেমন আছো? হ্যাঁ কোস্তা, ভালো আছি। তোমার কি খবর? আমিও ভালো আছি। তুমি স্পেসিফিক্যালি এমন একটা জায়গার কথা আমাকে বলছিলে, ক্যানিং এর একটা পার্টিকুলার জায়গা। সেই জায়গাতে এমন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনাগুলোর যে ক্রোনোলজি, সেটা যদি প্রপারলি বোঝা যায় বা জানা যায়, প্রচন্ড ভয় লাগার একটা সেন্সেশন তৈরি হবে, ভয় লাগবে মানুষের। এবং ঘটনাটা খুব প্যাথেটিক একটা ঘটনা। কি ঘটেছিল সায়নী, একদম শুরু থেকে আমি জানতে চাই কি ঘটেছিল, একদম ডিটেলসে বলো এন্ড একদম কাট টু কাট। ওকে, হ্যাঁ, ঘটনাটা হচ্ছে আমাদের বাড়ি যিনি মেড আর কি, ওর মুখে শোনা। এবং ঘটনাটা তোমার ঘটেছে হচ্ছে ঠিক গত বছর। প্রথমেই বলি, দেখো, মানুষের মন খুব বিচিত্র হয়, ঠিক আছে? আমরা হয়তো বলে দিই যে না, এটা হয় না, এটা হবে না, এটা হতে পারে না। তো এই এনটিটি বলো আর যাই বলো, এগুলো কিন্তু আমরা চোখে দেখতে পারি না, এগুলো হচ্ছে অনেকটা ফিল করতে হয়। এবার এই ঘটনাটা যেটা আমি আজকে তোমাকে বলতে যাচ্ছি, সেটা শুনলে ভয় তো লাগবেই, তার পাশাপাশি একটা মানে কি বলবো, দিনের বেলাতেও হয়তো মানুষ ভাবনা চিন্তা করতে পারে না যে এরকম ঘটনা হতে পারে। সেটা হচ্ছে আমাদের যে মেয়েটা আর কি, ও হচ্ছে ক্যানিংয়েই থাকে। এবার ওর 2 ছেলে 1 মেয়ে। এবার যেই ঘটনাটা আমি বলতে যাচ্ছি, এটা ওর ছোট ছেলের বউকে নিয়ে ঘটনাটা। ক্যানিংয়ে এপ্রিল মাসে, আমি একটু ডিটেলস বলি প্রথমে, ওখানে একটা বড় মেলা হয়, ঠিক আছে? সবাই রাসমেলা বলে। এবং এই রাসমেলাতে তোমার ঘোড়ার রেস হয়, যেটা হচ্ছে বিশেষ আকর্ষণ, যেটা দেখতে প্রায় অনেকেরাই দূর দূর থেকে যায়। আর এই ঘটনাটা হচ্ছে তোমার ক্যানিং এর সাতমুখ বলে একটি জায়গা আছে। এবার একদিনকে এই এই নিয়েই সব ঘটনার কি হচ্ছে, কথাবার্তা হচ্ছে যে ওরা মেলায় যাবে। তা এইটা বছর, প্রায় 1 বছর মানুষ অপেক্ষা করে এই মেলাটার জন্য। তা ও সবাই মিলে, ফ্যামিলির সবাই মিলে আর কি মেলাটিতে গেছে সেদিনকে। সন্ধ্যাবেলায় সবাই বেরিয়ে গেছে বাড়ি থেকে, পাড়া যারা যারা ছিল অনেকেরাই গেছে, একসাথে ওরা মেলা দেখতে যায়। এবার সেদিনকে কি কারণবশত হয়েছে, ছোট ছেলের সাথে ছোট ছেলের বউয়ের কিছু একটা ঝামেলা হয়েছে, কিছু একটা নিয়ে। সেটা আমার যে বাড়ির আর কি, ও জানতো না, মেয়ে ওই ব্যাপারটা জানতো না। এবার ও আবার মাঝে মধ্যে সোনারপুরে এখানে অ্যাকচুয়ালি ভাড়া হিসাবে থাকে, মাঝে সাঝে আর কি ক্যানিং এর ওখানেও যেত, যেহেতু কাজের জন্য ওকে এদিকে আসতে হতো, কাজের খোঁজের জন্য। তো এইখানেও একটা বাড়ি ভাড়া রেখে দিয়েছিল। তো ওই সময়টায় মাসি ওখানেই ছিল আর কি। এবার সেদিনকে হয়েছে, হ্যাঁ, সন্ধ্যাবেলা সবাই গেছে, প্রায় সবাই মিলে বাড়ির সবাই গেছিল। কেউই প্রায় বলতে গেলে ঘরেতে নেই, কারণ এত বড় একটা মেলা হয়, সবাই ওখানেই উপস্থিত। তা ফেরার সময় প্রায় তো কটা বাজে, 9:30 10টা এরকম হবে। তা ছোট ছেলে বলছে যে মা, তোমরা যাও, আমরা একটু পরে যাচ্ছি। ঠিক আছে, ওরা ছেলে মানুষ, ওরা ঘুরবে। তা বাদ বাকি সবাই বাড়ি চলে আসে। তা প্রায় 12টা 12:30 হয়ে গেছে, সে দেখে আসে না, রাত। হ্যাঁ, এবার রাত 12টা 12:30 মানে অনেক রাত ওখানে। তা কি হলো, ফোন করছে ফোনে, ছেলেকেও পাচ্ছে না, ছেলের বউকেও পাচ্ছে না। মানে কারণটা কি? এবার ছেলের যে বাবা, সে বেরিয়েছে, বলে দাঁড়াও তো, কোনো বিপদ হলো না তো, আমি গিয়ে একটু দেখে আসি।
এই বলে বেরিয়েছে। এবার বেরিয়ে গিয়ে কিছু দূর গেছে কি যায়নি, ফোন এসছে। ফোন এসছে, তা প্রায় তখন 1:30 না 2 এরকম বাজে, যে এরকম দেখো তোমার বউ না এরকম বিষ খেয়ে নিয়েছে। তা আমি বলছি, মা সে কি, কেন? কেন কিছু জানি না, এরকম এরকম ব্যাপার। হ্যাঁ, আমি ওকে ক্যানিং হসপিটালে নিয়ে যাচ্ছি। এবার এমন ব্যাপারটা হয়েছে, ক্যানিং হসপিটালটা তো ধারে কাছে না, ওদের যেতে গেলে গাড়ি বা কিছু একটা লাগবে। কি হয়েছে ব্যাপারটা, ফেরার সময় ওরা এক বন্ধুর বাড়িতে একটু গেছিল, ছোট 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 ছোটের বউ। এই ঝামেলাটা হওয়াকালীন ও কি করেছে, বিষটা কোন ফাঁকে জানি বিষ খেয়ে নিয়েছে। এবার বিষ যখন খায় তখন কেউ বুঝতে পারেনি। থাকে না ওই যে ধানে অনেক সময় এক ধরনের ওষুধ দেয় যাতে পোকামাকড় না লাগে, কিন্তু সেটা তো মানুষের জন্য তো ঠিক না, কিভাবে কি জানি সেটা ও পেয়েছে এবং পেয়ে নিয়ে ছোট ছেলের বউটা খেয়ে নিয়েছিল। এবার এটা যখন লক্ষ্য করে, ও ছেলেটির বন্ধুই ফার্স্টে লক্ষ্য করে যে দেখ ওনা কি জানি মুখে দিল। দেওয়া মাত্রই না ওকে যখন ধরতে গেছে, ছোট ছেলের বউ না পালাচ্ছে। মানে এক তো শরীরে জ্বালা হচ্ছে, প্লাস ও ওকে ধরা দিতে চাইছে না, মানে ও তখন ঠিকই করে নিয়েছিল যে ও মরবে। এই ঘটনাগুলো পরে সব বলেছে আর কি, যাই হোক। তো ক্যানিং হসপিটালে যখন ভর্তি করানো হয়, তো ক্যানিং হসপিটাল থেকে ওকে বলা হয় যে একে রাখা যাবে না, অন্য জায়গায় ট্রান্সফার। এবার অতটা তো কোথায় ট্রান্সফার করবে, তো যাই হোক জোর জবরদস্তি করে যে করে হোক কাকুতি মিনতি করে ওকে ওখানেই রাখে। 2 দিন যাবৎ ওইখানেই হসপিটালে ছিল। পরদিন যাই হোক সব ভোর সকালবেলায় বাকিরা সব চলে যায়, মাসি, তার বড় ছেলে, ছেলের বউ টউ সবাই আছে। এবার 2 দিন হসপিটালে ছিল, তারপরে যখন বাড়িতে নিয়ে আসে, একটা অস্বাভাবিক ঘটনা, যেই মানে হ্যাবিট গুলো কিন্তু সাধারণত মেয়েরা করে না, সেরকমই কিরকম কিরকম হ্যাবিট মানে ছেলের বউ আর কি করতে লাগলো। মানে যখন তখন মানে কিরকম একটা মানে কথাবার্তার ধরন পাল্টে গেল, হাঁটা বসা চলাফেরার ধরন মানে হয়ে গেল, পাল্টে গেল পুরো। তো প্রথম প্রথম ভাবলো যে নিশ্চয়ই হয়তো এই ঝগড়াঝাটি অশান্তি সব হয়েছে, এর জন্য হয়তো ইচ্ছা করে ওরকম ব্যবহার করছে। তারপরে দেখছে যে না, এটা তো এরকম তো হওয়ার নয় জিনিসটা। তা একদিন দুপুরবেলা ছেলেটি কাজ থেকে ফিরেছে, ছোট ছেলের কথা বলছি, কাজ থেকে ফিরেছে সেদিন, কেউ ইচ্ছা করেই চলে এসছে, কারণ বাড়িতে দেখেছে ওর বউ শরীর খারাপ, আগেই বাড়িতে চলে এসছে। তা দেখছে কি যে মানে কিরকম একটা জানি ব্যবহার করছে, মানে কথা বলতে চায় না, কথা বলতে চায় না, মানে চুলগুলো উস্কো খুস্কো। তো ওকে জিজ্ঞাসা করছে যে কি তুমি কি রান্না বান্না করেছো কিছু, ছোট ছেলে আর কি জিজ্ঞাসা করছে ছেলের বউকে। ওকে দেখা মাত্র ওকে বলছে চলে যা, চলে যা, কেন এসছিস, কেন এসছিস, চলে যা, চলে যা। এবার সামনে না কি একটা ওই শিল নোড়ার মতন থাকে না, যেখানে মশলা বাটে আর কি, ওই নোড়াটা ওই ছেলেটার মাথার মধ্যে ছুঁড়ে মারতে গেছে কি বলবো? বউটা। হ্যাঁ, ওই নোড়া ছুঁড়ে মারতে গেছে। হ্যাঁ, মানে একটুর জন্য সরে গিয়ে নোড়াটা গিয়ে পড়েছে ছেলেটার পায়ে। হ্যাঁ, ও তো বাবা বলে সেই ঘর থেকে বেরিয়ে এসছে। ওরে বাবা বাবা, স্বাভাবিক অত একটা ভারী ওই নোড়া যদি পায়ের মধ্যে পড়ে, আর বউটা যে তার কোনো নেই, সে অশ্রাব্য গাড়িগাড়া যা পাচ্ছে, বালিশ তোষক খাট থেকে তুলে তুলে ছুঁড়ে ছুঁড়ে, থালা বাসন সব ছেলেটাকে ছুঁড়ে ছুঁড়ে মারছে। এবার পাশের তোমার ওই অন্য সব যে লোক ছিল পাড়ার, চিৎকার শুনে এসছে যে কি হয়েছে, বলছে দেখো এরকম এরকম করছে। তো আমি বলছি এই কি ব্যাপার, তুমি এরকম করছো কেন, এরকম করছো কেন? এটা পাড়ার লোকও দেখেছে, ওকে বলছে চলে যাও, চলে যাও, চলে যাও, ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো, এরকম বলছে। তা তা এই ঘটনাটা আমার যে যে মাসি আর কি, ওকে জানানো হয়, মেয়েটকে, আমার এখন যে মেয়েট অ্যাকচুয়ালি প্রেজেন্টলি, তো ওকে জানায়। ছোট ছেলের ফোন করেছে, ছোট ছেলে ফোন করে বলছে যে মা দেখো, আচ্ছা বউ এরকম এরকম করছে বৌমা। তখন ও কি করে, ও যায় পরের দিনকে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে দেখছে না বউ তো নর্মাল, বউয়ের তো কিছু হয়নি। তো বলছে কই, ও তো ঠিকই তো আছে। তা এবার দেখছে পা, দেখছে ছোট ছেলের পা দেখছে পুরো ফুলে গেছে, মানে পা ফেলে হাঁটতে পারছে না। মানে এটা কি করে হলো, তখন ছেলের বউকে জিজ্ঞাসা করছে। এবার ছেলের বউ দেখছে যে কোনো কথা বলতে পারছে না, মানে এই যে জিনিসটা হয়েছে ওর কিন্তু কোনো জ্ঞান নেই। তো মাসি ওকে বোঝাচ্ছে দেখ হয়তো ও রাগের বশে করেছে তোর সাথে, তুই কি এমন বলেছিস ওকে যে এরকম এরকম একটা ইনসিডেন্ট হলো।
তো বলছে দেখো রাগ তো সব সংসারেই হয়, কিন্তু তাই বলে ও আমাকে শিলনোড়া ছুঁড়ে মারবে? বলে, শিলনোড়া ছুঁড়ে মেরেছে? বলছে হ্যাঁ। এবার আশেপাশে যারা আর কি বসতি আর কি থাকে, তাদের মধ্যে থেকে কেউ কেউ এসে বলছে যে হ্যাঁ, তোমার ছেলের বউ না ওকে মেরেই ফেলতে চেয়েছিল। এই ঘটনাটা তো ঘটেছে দিনের বেলা, এটা তো রাত্রিবেলা না, সবাই প্রায় বলতে গেলে আশেপাশে যারা ছিল তারা দেখেছে ম্যাটারটা। তো বলছে বলে না, তোমার ছেলের বউ কিন্তু ঠিকঠাক আচরণ করেনি তোমার ছেলের সাথে, ও মরেও যেতে পারতো। তো এবার মাসি ঠিক করলো যে না, থেকে যাবে। ঠিক আছে, তাই এটা আহ, ছেলের যে বাবা তাকে জানিয়েছে। হুম, সব শুনে সেও এসছে, এসে দেখছে হ্যাঁ, এ তো গতিটা ঠিক লাগছে না। তা সেদিনকে গেছে, পরের দিন রাত্রিবেলা, রাত্রিবেলা না, সন্ধ্যা এরকম হবে, সব ওই দুয়ারে বসে সব কথাবার্তা বলছে, নিজেদের মধ্যে নিজেরা কথাবার্তা বলছে। হঠাৎ দেখে ঘরের মধ্যে শুনতে পাচ্ছে, যা যা, যাবি না? তোদেরকে যেতে বলেছি, যাবি না? যাবি না কেন? যাবি না কেন? যাবি না? তোকে যেতে বলেছি, তোরা যাবি না কেন? এবার মাসি বলে দাঁড়া তো, কি ব্যাপার? ছোট ছোট তখন বাড়িতে ছিল না। তা গেছে, গিয়ে দেখছি হ্যাঁ, তুই এসছিস? তুই এসছিস? তুই কেন এসছিস? মানে এবার একটা মাসিকে দেখে বলছে কেন এসছিস, কেন এসছিস? এবার মুখ দিয়ে না থুতু ছেটাচ্ছে মাসির দিকে। হ্যাঁ, এবার ওই দেখে সে মাথার চুল চুল ছিঁড়ছে, নিজের নিজের মাথার চুল ছিঁড়ছে, মানে এরকম অবস্থা। এবার ওইটা দেখে যে ছেলের বাবা আর কি, ছেলের বাবা কি বলছে, এই তুমি এরকম করছো কেন? তুমি এরকম ব্যবহার করছো? চলে যা, চলে যা, তোকে মেরে ফেলবো। এবার হাতের সামনে ছিল মানে ঝাঁটা না কিছু একটা ছিল, ওইটা ওই লোকটার মুখের মধ্যে ছুঁড়ে মেরেছে। মানে হাতের সামনে যা পাচ্ছে তখন ওর একটাই জিনিস, খালি ছুঁড়ে মারছে লোকের দিকে। এবার ও সরে এসছে, মাসিও সরে এসছে। মাসি তখন বলছে যে ও নিজের হাজবেন্ডকে বলছে, তুমি সরে যাও, এ বৌমা মনে হয় পাগল হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এবার ঘটনাটা হলো, পাগলও হবে কোত্থেকে? একটা সুস্থ মস্তিষ্কের মানুষ চট করে তো কেউ পাগল হতে পারে না। এবার ছেলের যে বাবা, সে বলছে না না, ও তো অন্যরকম গতি লাগছে, এ তো ঠিক গতি লাগছে না। তখন বলছে ওই যে ছেলের বউ, সে বলছে তুই বেশি জানিস, তুই বেশি জানিস না, তুই বেশি বক্তা, তুই বেশি জানিস, তুই বেশি চালাক মনে করিস। তুই তো কারি গালিগালাজ শ্বশুরমশাইকে বলছে, তুই তো কারি আরো সব বাজে বাজে গালিগালাজ দিয়েছে, মানে যেটা আমাকে মাসি বলেছিল সেটা আমি তোমাকে এখানে বলতে পারছি না ঠিক, মানে খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজে একটা গালি দিয়েছে শ্বশুরকে। তখন শ্বশুর গিয়ে ওর গালে মেরেছে এক থাপ্পড়। হ্যাঁ, তুই যা খুশি তাই বলে যাচ্ছিস। ওই যে থাপ্পড়টা মেরেছে, ওতে না ও কিরকম অজ্ঞানের মতন হয়ে যায়। অজ্ঞান যে হয়ে গেছে, ওর কিন্তু জ্ঞান আসেনি। জ্ঞান আসেনি, এর মধ্যে ছোট ছেলে বাড়িতে এসছে, বড় ছেলে বাড়িতে ঢুকেছে, দুই ছেলেই কাজের বাইরে ছিল। হ্যাঁ, এবার বড় ছেলের বউ তো ঘরে ঢোকা বন্ধ করে দিয়েছে, মানে ওরকম দেখে বলে ওই ঘরে আমি যাব না। বড় ছেলের ঘরে আবার দুটো বাচ্চা, বাচ্চাকে ঘর বন্দি করে রেখে দিয়েছে, দরজা ফরজা দিয়ে বসে আছে, কারণ পাশাপাশি ঘর। বলছে ওই ঘরে যাওয়া যাবে না। তা বড় ছেলে জিজ্ঞাসা করছে কেন, কি হয়েছে? বলে না 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 বাবা, ও পাগল হয়ে গেছে, ওর ঘরে আমি যাব না, ওই ঘরে আমি যাব না, বউ বাচ্চা নিয়ে ইয়েতে চলো, অন্য জায়গায় চলো, আমরা ঘর ভাড়া করে থাকি। মানে এতটাই ভয় পেয়েছে। হ্যাঁ, মানে ওরকম ইয়ে দেখেছে, রূপ দেখে। তখন ছেলের যে বাবা, ছোট ছেলের যে বাবা, সে বলছে শোনো, ও পাগল না, ও ওকে অন্য কিছু সমস্যা ওর দেখা দিয়েছে। এইবার মাসি বলছে অন্য কি সমস্যা হতে পারে? হ্যাঁ, ছেলের সঙ্গে রাগারাগি হয়েছে সবই মানছি, তাই বলে এত দূর ও বিষ কেন খেতে গেল? ও তো আমাদের সঙ্গে কথা বলতে পারতো, কথাবার্তা না বলে, কিছু না বলে এরকম করতে, নিজের প্রাণটাকে নিয়ে যেতে চেয়েছিল, এখন আবার এরকম করছে। না না, মেয়ের বাড়িতে খবর দাও। এবার মেয়ের বাড়িতে যখন খবর দিয়েছে, মেয়ের বাড়ি থেকে মানে এরকম একটা অস্বাভাবিক ঘটনা, মেয়ের মা কিন্তু একবারও দেখতে যায়নি হসপিটালে। যখন এই ঘটনাটা পুরোটা জানায়, মেয়ের মা একবারও যায়নি, এক পিসি আর মনে হয় বাবা গেছিল, মেয়ের মা দেখতে যায়নি। হ্যাঁ, এরকম হয়েছে। আচ্ছা, যাই হোক, তখন এই ঘটনাটা যখন বলছে, জানাচ্ছে অসুস্থতার কারণ, মেয়ের বাড়ি থেকে নাকি কেউই আসেনি মেয়েটাকে দেখতে। সাধারণত মানে একটু সান্ত্বনা বা বোঝাতে তো আসে, বা দেখতেও তো আসে যে হ্যাঁ কেন মেয়েটা এরকম করছে, কি কারণ, কেউই বলে আসেনি মেয়ের বাড়ি থেকে। এবার মাসিরা খুব মানে ইয়েতে পড়ে যায়, অশান্তিতে পড়ে যায় যে এরকম কেন হচ্ছে, কেন হবে, এই মেয়েকে তো ঘরে রাখা যাচ্ছে না। তা এই করে সারাটা রাতই বলতে গেলে ওকে ঘরের মধ্যে করে রেখে দিয়ে পাশের ঘরে ওই
ছেলের মানে বড় ছেলের ঘরে আর কি সবাই ছিল দরজাটাতে, কারণ ওর পাশে কেউ থাকতে পারছিল না। যখনই থাকছে আর যখনই জ্ঞান আসছে ওই ভুল ভাল ওইসবই বলছে, মানে সুস্থ মস্তিষ্কের নয়। এবার ছোট ছেলের তো কাজ বাজ বন্ধ দিয়ে বাড়িতেই প্রায় থেকে যাওয়ার মতন অবস্থা, কারণ ওকে ফেলে রেখে দিয়ে যে যাবে। এমন হয়েছে একটা দিন, আম, সকালবেলায় 10টা 10:30 এরকম হবে, ছোট ছেলে মনে হয় গেছিল এমনি বাইরে বসেছিল বা কিছু চান করতে গেছিল, এরকম কিছু হবে পুকুর ঘাটে। আর ঘরে যে যারা ছিল রান্না বান্না করছে মাসি, আহ ছেলের বাবা যে মানে মাসির যে হাজবেন্ড সেও বাড়িতে ছিল না, সেও কাজে বেরিয়ে গেছিল। তা পুকুর ঘাট থেকে স্নান করে এসছে, ওমা দেখছে কি মেয়েটা মানে ছেলের বউ কোত্থেকে একটা ব্লেড নিয়েছে, ব্লেড নিয়ে নিজের হাতের শিরা কাটতে গেছে। হুম। এবার ও কি বলছো গো? হ্যাঁ, নিজের শিরা কাটতে গেছে। এবার ওই মোমেন্টে এসে ওর হাতটাকে ধরেছে পিছন থেকে, যেই ধরেছে ওই ব্লেড দিয়ে ওকে আঘাত করতে গেছে, ছোট ছেলেকে, মানে নিজের হাজবেন্ডকে আঘাত যে করতে যায়, ব্লেডের আঁচড় ওর নাকে গিয়ে লাগে ছেলেটার, মানে রক্তাক্ত অবস্থা। হ্যাঁ। এবার যাই হোক, ছোট ছেলে তো বুঝতে পারছে যে ছোট ছেলে তখনও যে যে ওর নিশ্চয়ই অন্য কারোর সাথে অ্যাফেয়ার হচ্ছে, ওর জন্য এসব নাটক করছে। ঠিক আছে, এবার এইটা চিৎকার শুনে মাসিও এসছে, মাসি আর ছোট ছেলে দুজন মিলে বউকে আটকিয়েছে। আর রীতিমতন মুখ থেকে না মাসির মুখে থুতু ছেটাচ্ছে, ছেলের নিজের হাজবেন্ডের মুখে থুতু ছেটাচ্ছে, যা পারছে তাই করছে। এমনকি ধাক্কা মেরে, মানে তখন নাকি ওর গায়ে এত শক্তি যে মানে ওকে কেউ ধরে রাখা যাচ্ছে না। সে মানে নিজের নাকি কাপড় খুলে টুলে সে নাকি রাস্তায় বেরিয়ে যাবে, মানে এরকম একটা অবস্থা। কোনো রকমে ওকে ধরেছে, ধরে হাত বেঁধে দিয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছে। তখন ছোট ছেলের নাকি নাক দিয়ে সমানে রক্ত, মানে নাকের উপরে গিয়ে আঁচড়টা লেগেছে, একটুর জন্য চোখটা বেঁচে গেছে। মানে এই নিয়ে দুবার হলো, 2-3 বার ছেলের উপর আঘাত এসছে। মেয়েটা সমানে বলছে ওকে আমি বাঁচতে দেবো না, ছেলেটাকে বলছে তোকে আমি মারবো, তোকে আমি মারবো, তোকে আমি মারবো। এবার মাসি বুঝতে চাইছে, মাসি ওকে বলছে তোমার যদি সংসার না করার হয় তুমি করো না, তুমি আমার ছেলেকে মারছো কেন, তুমি চলে যাও তাহলে। ঠিক আছে, এবার তখন ছোট ছেলে বলছে মা ওর সাথে তুমি কথা বলো না, ওর সাথে যত তুমি কথা বলবে ও তত বেড়ে যাবে, ওর সাথে তুমি কথা বলো না। এইটা বলছে। এবার এই অবস্থা দেখে তো মানে একটা ভয়ানক, কেন হিতে যদি বিপরীত হয়ে যায় তখন তো মেয়ের বাড়ির লোকেরা কেউ ওকে ছাড়বে না। তখন বলছে দেখ, ছোট মানে ছেলেকে বলছে মেয়ের বাড়ির লোকদেরকে জানা, মেয়ের বাড়ির লোকদেরকে নিয়ে আয়। তখন বলছে যে অসুস্থ শুনে যারা দেখতে আসেনি তারা আসবে বলে তোমার মনে হচ্ছে, কোনো দরকার নেই। এর মধ্যে এইসব ঘটনা প্রায় ওর বন্ধু বান্ধবরা জেনেছে, ছেলেটার বন্ধু বান্ধব। তো ছেলেটার বন্ধু বলছে কি শোন এখানে এক গুণিন আছে, তুই যা, ওই জায়গাটার নাম হচ্ছে সাতমুখ। তো হ্যাঁ, সাতমুখই বলেছিল জায়গাটার নাম। তো ক্যানিংয়েই, ওটা ক্যানিং এর মধ্যেই। তা বলেছে তুই এখানে একজন গুণিন আছে, তুই ওনার কাছে যা, গিয়ে কথা বলে দেখ। তা গেছে। তা গেছে যখন এই সব বৃত্তান্ত যখন বলেছে, তখন ওখান থেকে একজনকে নাকি বাড়িতে নিয়ে এসেছিল। ঠিক আছে, বাড়িতে নিয়ে এসে দেখছে সে নাকি ভিতরেও ঢোকেনি, মানে ওকে দেখে এমন একটা চোখের এক্সপ্রেশন দিয়েছে, মানে ছেলের বউ কিন্তু ঘরের মধ্যে ওরকম বাঁধা, হাত ফাত বাঁধা। তা মানে খাবার দিত কিরকম, গেট দরজা খুলে খাবার দিত, সে খাবার বলে খেত না, লাথি মেরে ফেলে দিত, খাবো না, খাবো না, তোকে মারবো, এরকমই খালি বলতো। হ্যাঁ, তো এবার এইসব দেখে টেকে তো এইসব ঘটনাটা যখন শুনেছে এবং যখন চোখের সামনে দেখলো যে গুণিন, দেখে বলছে কি একে আমি কিছু করতে পারবো না, একে তোমার কামাখ্যা নিলে তারাপীঠ ওকে নিয়ে যাও, এখানকার কেউ পারবে না। তখন বলছি কামাখ্যা, কামাখ্যাকে এখানে আমি এখন ওকে আমি মানে ঘর থেকে বের করানো আমার কাছে মুশকিল, আপনি ওকে কামাখ্যা নিয়ে যেতে বলছেন? বলে ওর ওপর যার রয়েছে জিনিস, হ্যাঁ, যার ছায়া পড়েছে, যার নজর পড়েছে, ওকে এইভাবে তুমি তাড়াতে পারবে না অত সহজে। হুম। মানে কার ছায়া কার, মানে কি এটা আমি বলতে পারবো না, এটা আমি বলতে পারবো না, কিন্তু যারই ছায়া পড়েছে খুব একটা ভালো লোকের পড়েনি। তুমি বাঁচাতে যদি চাও বা নিজে যদি বাঁচতে চাও, প্রথম কথা ও তো মরবে, তোমাদেরকে আগে মারবে ও, ও কিন্তু এইভাবেই এসছে, ঠিক করেছে। তো অতএব
তোমাকে কি করতে হবে, তোমাকে বাঁচাতে গেলে বা নিজে বাঁচতে গেলে ওকে কামাখ্যাতেই নিয়ে যেতে হবে। এবার তখন মাসি বলছে অসম্ভব, তো মাসি তখন ওখানে কপালে হাত দিয়ে বসে পড়েছে। হ্যাঁ, কান্না কাটি, আমার কি হবে, কি হলো কি হলো। হ্যাঁ, এই করতে করতে প্রায় এমন অবস্থা, সেদিনকে প্রায় রাত নেই দিন নেই দুপুর নেই, ওদের না বাড়ির কারোর চোখেই ঘুম ছিল না, ঘুমাতে পারতো না, ঘুমালে ভয় পেতো, মনে হয়তো ঘুমের মধ্যে ওদেরকে এসে মেরে দিয়ে যাবে, এরকম একটা ভয় পেত। দিন নেই দুপুর নেই রাত নেই, সারাক্ষণ দেখছে ঘরের মধ্যে বউটা একা একা হাসছে, কখনো গালিগালাজ করছে। তারপরে হয়তো কিছুক্ষণের জন্য ভালো হয়, ভালো হয় কখন ওরা বুঝতে পারে, যখন ও ছোট ছেলের মানে নিজের বরের নাম ধরে ডাকে, সঞ্জয়, ছোট ছেলের নাম সঞ্জয়, সঞ্জয়, সঞ্জয় হাতটা খুলে দাও, সঞ্জয়, সঞ্জয়। এবার ন্যাচারালি যখন ওয়াইফ বলছে এরকম ভাবে, এটা তো মন থেকেও তো খারাপ লাগে, এরকম দেখলেও তো চোখের সামনে খারাপ লাগবে, ন্যাচারালি তুমি যাবে গিয়ে ওর হাতটা খুলে দিতে যাবে, মানে হাত তুমি খুলে দিতে যাবে কি যাবে না, ও রূপ চেঞ্জ, মানে এরকম হয়েছে। হ্যাঁ, সাথে সাথে রূপ চেঞ্জ। এবার এরকম করে তখন এরকমই একদিন দুপুরবেলা বসে এরকম দেখছি ঘরের মধ্যে থেকে ডাকছে, সঞ্জয়, সঞ্জয় কোথায় আছে, সঞ্জয় আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দাও, আমাকে একটু জল দাও, এরকম বলছে। এবার মাসি কি করেছে, এবার ওর হাত তো বাঁধা, এবার বলছে বৌমা তুমি সামনে আসো, আমি তোমাকে জল দিচ্ছি। না, সঞ্জয় কোথায়, সঞ্জয় কোথায়, বরকে খুঁজছে, সঞ্জয় কোথায়, বলছে সঞ্জয় এখন বাড়ি নেই। হ্যাঁ, এরকম বলছে, বলে তুমি আসো, আমি তোমাকে এখান থেকে জল দেবো, এই জানলার ফাঁক দিয়ে আর কি। তা এই করে করে ওই 1 ড্রপ 2 ড্রপ জানলার ফাঁক দিয়ে দিয়ে ওর মুখের মধ্যে জল দেওয়া, মানে একটা জেলবন্দির মতন ওর বউ পড়ে থাকতো ঘরের মধ্যে। কিন্তু এইভাবে তো একটা মানুষকে তো এইভাবে রাখা যায় না। হ্যাঁ, এটা তো মানে কি বলবো, এটা তো টর্চার, অত্যাচার বউয়ের উপর। এবার তখন সব থেকে যেটা বড় কথা, যেটা বলতো মেয়ের, মানে এই আমার যে মাসি সে বলছে যে মেয়ের বাড়ির লোকগুলো কিরকম, যে একবারও আসতে চাইছে না, একবারও দেখতে আসলো না, মানে এরপরেও ফোন করেছে যে আপনার মেয়ের কিন্তু ঠিকঠাক আচরণ করছে না, মানে সেই দিকে কোনো ওদের কোনো ধ্যানই নেই, মানে নেই নেই, করছে না এরকম একটা ব্যাপার। আসলে মেয়ে হচ্ছে গিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল আর কি এই মাসির ছেলের সাথে, তো সেই জন্য আর কি খুব একটা মেয়ের বাড়ি থেকে ও মেয়ে চলে গেছে মানে বিদায় হয়েছে আপদ গেছে এরকম, ওই নিয়ে রাগের জন্য মেয়ের সাথে সত্যি কথা বলতে গেলে উপর উপর এছাড়া মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখেনি। তো তখন মাসি ঠিক করলো যে না, এই মেয়েকে তো ঠিক করে তুলতে হবে আমাদের, আমরা বাঁচতে হবে, এই মেয়েকে তো, কারণ এ তো অন্য বাড়ির মেয়ে, কিছু একটা হলে তখন তো ছাড়বে না কথা শোনাতে। তা খোঁজ 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 খোঁজ, এখানে ওখানে এখানে যাকে পারছে বল তোদের কাছে কিছু কি খবর দিতে পারিস, এই নয় 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 করতে করতে তা প্রায় এইভাবে যখন দেখছে যে মেয়ের প্রায় শরীরে কিন্তু হাড় বেরিয়ে এসছে, কারণ ও কিন্তু খাওয়া না দাওয়া না, সেই যে হসপিটাল থেকে ফিরলো 2 দিন পর, তারপর থেকে কিন্তু ক্রমশ এই জিনিসটাই চলছে। হ্যাঁ, হয়তো একবেলা খেলেও পরপর পরপর 3-4 দিন কিন্তু কোনো খাওয়া না, মানে ওর উপর যারই হাওয়া থাকুক বা যারই ইটা পড়েছে সেটা কিন্তু ওকে বাঁচতে দিতে চাইছিল না। এবার মাসি ঠিক করলো যে না, ওকে নিয়ে যেতে লাগবে, ওকে নিয়ে চল, ছেলেকে বলছে খোকা ওকে চল আমরা ধরে বেঁধে নিয়েই যাই। তখন ছোট ছোট বলছে তোর মাথা খারাপ, কামাখ্যা মন্দির এখানে, কামাখ্যা কোথায়, তোমার কোনো ঠিক আছে, আর ওখানে যাবো আমরা, কোথায় থাকবো না থাকবো কোনো ঠিক নেই, এইভাবে কি করে হয়, দাঁড়াও দাঁড়াও। তারপরে খোঁজ খোঁজ করতে করতে ছেলেটি নিজে এলো, তোমার তারাপীঠে গেছিল, তারাপীঠে গিয়ে ওর এক বন্ধুই খবর দিয়েছে যে তুই তারাপীঠে যা, ওখানে একজন আছে যিনি কিনা তোর এই সমস্যার সমাধান করে দিতে পারে, তুই একবার ওনার কাছে যা। তা যেদিনকে ছোট ছেলে আর কি যাওয়ার, মানে ছেলের বউকে কিন্তু কিছু বলেনি, হ্যাঁ শুধু বলেছে আমি একটু আসছি, মানে সে সকাল থেকে ছেলের বউটা কান্না, মানে ওর হাজবেন্ডকে যেতে দেবে না, হ্যাঁ তুমি যেও না, তুমি যেও না, মানে তখন পুরো নর্মাল, পুরো নর্মাল, তুমি যেও না, তুমি যেও না, দেখো তুমি যেও না, হ্যাঁ না 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 আমার শরীর ভালো না, আমার ভালো লাগছে না, তুমি যেও না যেও না। এবার ছোট ছেলে ভাবছে যে তাহলে কি ছেলে মানে ওকে নিয়ে যাবে, এবার পাশ থেকে আমার যে মাসি সে বলছে শোন তুই কিন্তু ওর কথা কান দিস না, ও কিন্তু তোকে আটকে দিতে চাইছে। এবার যেই
মুহূর্তে ছেলের বাবা ঢুকেছে ঘরে, মানে তাকে উইদিন এ সেকেন্ড রূপ চেঞ্জ। তুই আবার এসছিস, তুই আবার এসছিস, তোকে না আমি আসতে বারণ করেছি। ছোট ছেলেকে মারলো এক ধাক্কা। হ্যাঁ, ছোট ছেলে গিয়ে একটা পাশে শোকেসের মতন আলমারি ছিল, সে কাচের মধ্যে গিয়ে হাতটা লেগেছে, হাতের কনুই লেগে কাঁচ ভেঙে গেছে, কনুই কেটে গেছে। মানে সমানে ছেলেটিকে আঘাত দিয়েই যাচ্ছে। এবার কি করেছে, শ্বশুরের ওপর ঝাঁপিয়ে পড়েছে ছেলের বাবা। মা হাতের কাছে ছিল মনে হয় থালা বাসন না কি, না সেইটা দিয়ে মাথার মধ্যে মারতে গেছে। হুম, কোন রকমে ধরেছে শ্বশুরের সাথে। শ্বশুর নাকি লম্বা চওড়া চেহারা, বলেছে তুই আমার সাথে পারবি না, তুই আমার সাথে যতই চেষ্টা কর না কেন আমার সাথে তুই পারবি না। পারবি না মানে শ্বশুরের সে গলা টিপে ধরে, এরকম অবস্থা। সে চুল টুল নিয়ে মানে টানা টানি, ওকে কিছুতেই মানে ছাড়ানো যাচ্ছে না, তখন এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছে। এবার আমার মাসি তখন না কেঁদে দিয়েছে, মানে ওরকম পরিস্থিতি দেখে, মানে এতটাই কনফিউজড যে মানে ছোট ছেলের বউকে যে মানে নিজের ছেলের বৌমাকে ধরবে, ধরে আটকাবে, দেখছে ছেলেকে মেরে ফেলছে, শ্বশুরকে মেরে ফেলছে, ও মনে করছে ছেলেকে বাঁচাবে না শ্বশুরকে, নিজের হাজবেন্ডকে বাঁচাবে। তো এরই মধ্যে বড় ছেলে কোথা থেকে এসে একটা মানে দড়ি নিয়ে এসছে। দড়ি নিয়ে এসে কি করেছে, ওর হাতটাকে ধরে নিয়ে পিছন দিকে বেঁধেছে। আর যে বড় ছেলের বউ, সে তো মানে বাচ্চা কাচ্চা নিয়ে ওই যে ঘরের মধ্যে ঢুকেছে, সে আর মানে ওই ঘরের দিকে ফিরেও তাকায় না, এরকম ব্যাপার। এবার শ্বশুরমশাই কি করেছে, বলছে কি ওর মুখটাকে রুমাল দিয়ে বেঁধেছে, রুমাল না বড় একটা কাপড় দিয়ে মুখটাকে বেঁধেছে। কেন, মুখ দিয়ে অশ্রাব্য ভাষা গালিগালাজ। হ্যাঁ, মানে পাড়ার লোক প্রায় তখন জানে যে এই বাড়িতে কিছু একটা হচ্ছে। হ্যাঁ, বীভৎসকর। এবার একটা মান সম্মানেরও ব্যাপার থাকে, কারণ এই জিনিসগুলো না জানা হয় তার থেকে রটে বেশি, আরো দেশ গ্রামে তো আরো বেশি রটে। তা বলছে তখন ছোট ছেলে বলছে মাসিকে যে তুমি দেখলে এরকম নিয়ে আমি যাব, ওকে নিয়ে তোমার কি মনে হয় তাহলে কি আমাকেও তুমি জ্যান্ত দেখতে পাবে না, ফেরত পাবে না তুমি আমাকে। তো বাড়ির মধ্যে একটা তখন বিশাল চিন্তা যে এইরকম ব্যবহার করবার ওর মানেটা কি। ও তো ভালোই ছিল, তখন ওই গুণিনের যে কথা যে দেখে গেছে সেটাও মন থেকে ফেলতে পারছে না। তখন ওই ছেলে ঠিক করলো না তারাপীঠে চলে যাবে। যাই হোক, ও তারাপীঠে গেছে, তারাপীঠে গিয়ে নাকি এক ঠাকুরমশাইয়ের সাথে কথা বলেছে। এবার যেদিন বললে সেদিনই তো আসা যায় না। এবার ওর যে বন্ধু গেছিল, সে বন্ধু বলছে শোন তুই এখানে ওনাকে বলে যা, উনি ঠিক সময় মতন যাবে। এবার ওকে বলেছে, একটা কবচ দিয়েছে ছোট ছেলেকে, বলেছে এই কবচটা যাওয়া মাত্রই ওকে পরিয়ে দিবি, আর যখন পড়াবি তখন কেউ যেন না দেখে যে তুই ওকে পড়াচ্ছিস। ঘরের মধ্যে বসে আলো বন্ধ করে তুই তাবিজটা পড়াবি, বাইরের লোক কেউ যেন না দেখে। তখন বলছে যে তাবিজটা যদি গলায় বাঁধলে তাহলে লোকে তো দেখতে পাবে। তখন বলছে শোন পরে দেখুক সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু তুই যখন পড়াবি তখন যেন ওটা কেউ না দেখে। তো যেরকম কর্ম ওকে বলা হয়েছে ও তাই করেছে। তো যখন পুরো ঘটনাটা শুনেছে তো এটা বললো, দেখুন ও তো ধারে কাছে কাউকে ঘেঁচতে দেয় না, ও হঠাৎ হঠাৎ রূপ চেঞ্জ করে, বলে তুই এটা নিয়ে যা না, কোনো অসুবিধা নেই। আর কি একটা বোতলের মধ্যে ভরে ওকে একটা জল দিয়েছিল, বলেছে এই জলটা তুই ওকে খাওয়াবি যতদিন, এই 1 সপ্তাহের মতন তুই দেখ, আমি 1 সপ্তাহের মধ্যেই যাব। তো বাড়িতে এসে রীতিমতন যেরকম বলেছে ঠিক সেরকমই করেছে। 1 সপ্তাহ না, 3-4 দিনের মধ্যেই ওই ঠাকুরমশাই যখন ফোন করে, ওর বন্ধুই গেছিল, মানে ছোট ছেলের যে বন্ধু আর ছোট ছেলে দুজনে গেছিল, গিয়ে ঠাকুরমশাইকে আবার নিয়ে এসছে ওখান থেকে। তা যেদিনকে নিয়ে আসে ছোট ছেলের বউকে কিন্তু কিছু জানায়নি যে এরকম এরকম ব্যাপার বা কিছু, কেউ আসছে। কি করে জানি না ছোট ছেলের বউ জানতে পারে যে কেউ একজন আসতে চলেছে। কি মনে হয়েছে, দরজা মানে ওই যে তাবিজটা যে পরিয়েছে, তাবিজটা পরানোর পর প্লাস ওই জল যে খাওয়াতো, সেই জলটা খাওয়ানোর পরে কিন্তু ও আগে থেকে নর্মাল হয়ে গেছিল, কোনো রকম বিদ্রুপ, কোনো রকম গালিগালাজ কিছুই না, পুরো শান্ত মতন থাকতো, ঠিক আছে। কিন্তু ওই সেদিনকে মানে আগের দিন কি হয়েছে, ওই যে জলটা যেটা দিয়েছিল সামহাও বোতলটা কিভাবে পড়ে যায়,
টেবিল থেকে পড়ে গিয়ে না জলটা মানে নষ্ট হয়ে গেছিল। ওই ঠাকুরমশাই বলে দিয়েছিল যে ওই জল যেন নিচে না পড়ে, যখন খাওয়াবে কোথাও খাটে বসে হোক বা চেয়ারে বসে হোক কোথা থেকে হোক যেন নিচে মেঝেতে না পড়ে। ওই জল পড়লে কিন্তু সেই জলের আর কাজ থাকবে না। তা পুরো বোতলে জলটাই পড়ে যায়, তখন সেই জলটা না খাওয়াতে পারিনি। আর ওরা মনে করেছিল যে ঠিক আছে তাবিজটা তো আছে, তো কোনো অসুবিধা নেই, আর পরের দিন তো ঠাকুরমশাই আসছেই, নিয়েই আসা হচ্ছে, তাহলে কোনো অসুবিধা হবে না। তা ওটা ভেবেছে ঠিকই, কিন্তু যা হয় আর কি, কপালে শনি থাকলে ওর কিভাবে ছোট ছেলের বউ সেই দিন সকাল থেকেই তাণ্ডব। সে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, সে মানে উলঙ্গ অবস্থায় নাকি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। উলঙ্গ এবার অবস্থাতে? হ্যাঁ, মানে কোনো দিক বিদিক নেই, মানে পাশে হচ্ছে তোমার ছোট ছেলে ঘুমাচ্ছে, সব জানে, সবই মনে হয় ঠিকঠাক হচ্ছে, হঠাৎ দেখছে গোংরানি একটা আওয়াজ, গো গো, মানে রাগের চোটে ই করছে, হ্যাঁ, মানে দরজা খুলতে পারছে না কি সামথিং কিছু একটা হবে। ওইটা দেখা মাত্র দেখছে যে ও কিরকম একটা পাগলের মতন করছে, করতে করতে ও যখন আর কি ওকে ধরতে গেছিল, মানে সবে উঠে খাট থেকে উঠে ওকে ধরতে যাবে, দেখছে দরজা খুলে পালাচ্ছে। আর দরজা খুলে যখন যাচ্ছে তখন দেখছে শাড়ি জামা কাপড় যা আছে মানে গায়ের থেকে খুলে ফেলছে, এরকম অবস্থা। এবার ভোর সকালের দিকে ওদিকে তো সবাই সকাল বেলা উঠে যায়, সবাই কাজের জন্য সবাই সকাল সকাল উঠে যায়। এবার মাসি বলো বড় ছেলের বউ এটা চোখে দেখতে পেয়েছে। এবার যখন দেখতে পেয়েছে ওর হাতটা ধরেছে, সে ওকে ঘুরে মেরেছে একটা চড়, বড় ছেলের বউকে। হ্যাঁ, এবার এসে ধরেছে কোনো রকমে পিছন দিক থেকে, ওইটা দেখে না, ওরকম মূর্তি দেখে না, মানে ও চোখ বন্ধ করে বড় ছেলের বউ ওখানে বসে পড়েছে। মানে এরকম একটা দৃশ্য, হ্যাঁ, আশেপাশে পাড়ার লোক যদি দেখে এরকম অবস্থা, যে বাড়ির বউ তার এইরকম নিয়ে রাস্তায় ছোটাছুটি করছে, তো ওকে সে জোর করে ঢুকে দেবে, সে যাবে না। এবার আমার মাসি যে সে মানে আমাদের বাড়ির মেয়ের আর কি, এখন যে প্রেজেন্ট আর কি, যাই হোক, ছেলের মা ধরতে এসছে, মানে ওকে ধরবে, ছেলের মাকে পেটের মধ্যে একটা লাথি মেরেছে। আর আমার যে মেয়ের আর কি, ও কিন্তু চেহারা টেহারাটা বেশ ভারী, দেখলে মনে হবে ভারী, কিন্তু সেরকম শরীরে বল টল নেই সেরকম। হ্যাঁ, মানে একটু অসুস্থ প্রকৃতির আর কি মানুষ। তো ওকে যে পেটের মধ্যে লাথি মেরেছে, ও পেটের এমন জোর লাথি খেয়েছে, ও না মেঝেতে বসে পড়েছে। তখন না ধরার কেউ নেই ছেলের বউকে যে ধরবে। ওই ছোট ছেলের চাপ, যত গায়ে শক্তি, সেই দিয়ে বউকে ঘরের মধ্যে মানে এরকম প্রায় বলতে গেলে ঠেলে ফেলে দেওয়া, ফেলে দিয়ে দরজা আটকে দিয়েছে বাইরে থেকে। এবার বাইরে থেকে আটকে দিয়েছে, এবার বাইরে তো শিকল দিয়েছে, কিন্তু তালা চাবি তো রয়েছে ভিতরে, ঘরের ভিতরে। কি করে কি করে কি করে, ওই হাতের কাছে কিছু একটা ছিল, সেইটা দিয়ে কি করেছে, ওই ইয়েটাকে আটকে দেয়, শিকলটাকে আটকে দেয়, যাতে ধাক্কালেও যাতে না খোলে। এবার এই মনে করেছে, এবার ফোনও রয়েছে ঘরের মধ্যে, এবার ওর বন্ধুটাকে যে ফোন করবে সেটা তো পাচ্ছে না। এবার যাই হোক, ওই মায়ের ফোন থেকে মানে মাসির ফোন থেকে ফোন করেছে ছেলের বন্ধুকে, যে শোন তুই যত তাড়াতাড়ি পারিস নিয়ে আয়, এখানে কিন্তু কন্ডিশনটা ভালো না। তা তখন ওকে বলছে তুই যাবি না, বলে না আমি গেলে এখানে আটকানোর কেউ নেই, এরকম এরকম ব্যাপার। তখন বলছে যে কেন, কি কি সমস্যা, কি হয়েছে, তখন ও বললো পুরো ডিটেলস এরকম বলেছে। তখন বলছে ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না, মানে অলরেডি ওখান থেকে আর কি রওনা দিয়ে দিয়েছিল ঠাকুরমশাই, স্টেশন থেকে নাকি ওকে আনতে যাবে এই। এবার যাই হোক, ওর বন্ধুটাকে হেল্পফুল বলতে হয়, বন্ধুটা ওই ঠাকুরমশাইকে নিয়ে আসে। নিয়ে যখন এসছে, আবার এতটা তো রাস্তা, এটা তো কম রাস্তা না, মানে হাওড়ার এখান থেকে আসবে, তারপরে আবার এদিকে ক্যানিং এর এদিকে আসবে, এই করে যাই হোক, তো আনতে আনতে প্রায় সন্ধ্যা, দুপুর গড়িয়ে সন্ধ্যা, হ্যাঁ সন্ধ্যা 7টা 8টা এরকম সময় পৌঁছেছে বাড়িতে। তো বাড়িতে যখন এসছে, ওরে বাবা সেই দরজা ধরে, মানে সেদিনকে কারোর নাওয়া খাওয়া কারোর কিছু নেই। ওই ছেলের বাবাকে ফোন করা হলো যে তুমি শিগগিরই চলে আসো, সকালেই ফোন করেছিল যে আসো। এবার ছেলের যে বাবা আর কি, ও হচ্ছে ওই রান্নার কাজ করে আর কি, মানে ঠাকুর বলে না ওরকম, অনুষ্ঠান টনুষ্ঠান হলে ডাক পড়ে। এবার সেদিনকে তো অনুষ্ঠান বাড়িতে ছিল, ওর বাবা গিয়ে ওখানেই আটকা। ওর বাবা বলছে আমি যে যাব এখানে, তারা রান্নাটা কি করবে, আমি তো একটা কাজ নিয়েছি হাতে। মানে এমন অবস্থা যে ওখান থেকে যে বেরিয়ে আসবে সেটাও পারছে না, কারণ টাকা অ্যাডভান্স নিয়ে নিয়েছে পুরো টাকা। হ্যাঁ, এবার তখন আস্তে আস্তে ছেলের বাবারও আস্তে আস্তে সেদিনকে প্রায় রাতই হয়েছে।
এবার বাড়িতে যখন ঢুকছে ওই ঠাকুরমশাই, মানে তখনও বাড়ি অব্দি আসেনি, ছেলের বউ তখন তাকে বলছে তোর গলা কেটে দেবো, তোর গলা কেটে দেবো, তোর গলা কেটে দেবো, মানে ওই ঠাকুরমশাইকে ইঙ্গিত করে বলছে আয় না আয় না তোর গলা কেটে দেবো। এবার মাসি এইসব শুনছে না, মাসি নিতে পারছে না। মাসি বলছে, আমাকে বলছিল, বলে মনে হয় যেন অজ্ঞান হয়ে যাব আমি, মানে যে আমি শুনছি, মানে ওখানে আমার বেঁচে থাকার থেকে না বেঁচে থাকা ভালো, মানে এরকম একটা পরিস্থিতি এসে গেছিল যে ছোট ছেলের বউকে না সবাই ভয় পেতে আরম্ভ করে দিল, মানে কেউ ধারে কাছে ঘেঁষতেই চাইতো না। এবার যাই হোক, তা মাঝখানে একটু ভালো হয়েছিল দেখে সবাই ঠিক করেছিল যে ও সুস্থ হয়ে গেছে। কোনো এতদিন অবধি কিন্তু এটাই, মানে গুণিন যে বলে গেছে তারপরেও মাসি এটা ভাবতো যে নিশ্চয়ই ওর মধ্যে কোনো শরীর খারাপ হয়েছে, আর কিছু না। কিন্তু এটা শরীর খারাপে তো এরকম কখনো করতে পারে না যে অন্যকে আঘাত আনবে। এবার যখন ঠাকুরমশাই এসছে, এসে বলছে দরজাটা খুলে দাও, হ্যাঁ, তখন গিয়ে বলছে সবাই ভয় পেয়ে গেছে, বলে না না দরজা খুলবো না ঠাকুরমশাই, দরজা খুলবো না, দরজা খুললেও আমাদের কাউকে ছাড়বে না। তা ইতিমধ্যে ওই ছেলের বাবা, বড় ছেলে সবাই তখন বাড়িতে চলে আসে এক এক করে, জানে যে বাড়িতে এরকম একটা পরিস্থিতি হচ্ছে। তা ওদিকে বড় ছেলের যে বউ, সে যে মানে ভিড়মি খাওয়ার মতন অবস্থা হয়েছিল, ওই ঘরের মধ্যেই ঢুকে রয়েছে, ও আর ওই দুই বাচ্চাকে নিয়ে আর ঘর থেকে বেরোয় না। এবার বউটা, যে ছোট ছেলের বউ আর কি, সে তো বলছে তোর গলা কেটে দেবো, দরজা খোল, দরজা খোল, তোর গলা কাটবো, তোর গলা কাটবো। এবার মাসি বলছে যে বাবা আমি, ঠাকুরমশাই দয়া করেন, দরজা খুলতে বলবো। এবার দরজা তুই খোল না, কারুর কোনো ভয় নেই, আমি যখন এসে গেছি তখন কারুর কোনো ভয় নেই। এবার ছেলেটা গিয়ে যে দরজা খুলেছে, দরজা খুলেছে কি খোলেনি, ওর ছেলেটাকে দাম করে মাথার মধ্যে একটা বাড়ি, মানে বউটা। তখন এই ঠাকুরমশাই গিয়ে কি করেছে, ওই ঝোলা থেকে কি নিয়ে, একটা কিছু একটা হবে নিয়ে মুখের মধ্যে ফু মেরেছে, মন্ত্র মারা। এই ফুটা মারার সাথে সাথে না ও পিছনে, মানে পিছনে কিরকম সরে যায়, পিছনে চলে যায়, পিছনে চলে গিয়ে ওর মুখ দিয়ে গ গ গ একটা আওয়াজ করছে, মানে রাগের চোটে। মানে যেহেতু পুরোহিতের যে ঠাকুরমশাই, তার উপর কোনো আঘাত আনতে পারছে না, ও চাইছে আঘাত আনতে, কিন্তু আঘাত আনতে পারছে না। মনে হচ্ছে একটা জায়গায় গিয়ে ও মনে হচ্ছে যেন হাত পা কিছু নাড়তে পারছে না, মানে পায়ের সাথে মেজের সাথে মনে হচ্ছে যেন ওর পাটাকে কেউ আটকে দিয়েছে। এবার ঠাকুরমশাই ওকে বলছে কি রে, তুই যে বললি আমাকে মারবি, নে মার। যতবার ও মুখ থেকে ওরকম গালিগালাজ করছে, ততবার উনি কি করছে, ওই ঝোলা থেকে ওই মন্ত্রপুত কি একটা কিছুটা বার করেছিল, ওটা মাসি খুব একটা বলতে পারলো, মানে কি মুখের উপর ফু মারছিল, মন্ত্র বলছিল আর ফু মারছিল। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমি বললাম আচ্ছা, মানে জিনিসটা কি, আমি জিজ্ঞাসা করি কি দেখো, সেটা আমি জানি না, কিন্তু কিরকম একটা উম, মানে ধুনো টাইপের কিছু একটা হবে, মানে ওরকম দিয়ে মুখের মধ্যে ফু মেরে মেরে করছিল। আসলে তখন দেখবে কি, তখন সবার না ভয়ে চোখ পাকিয়ে রয়েছে, মানে এরকম সামনে যেতেও মানুষের ভয় পাচ্ছে ওরা। তো এবার ঠাকুরমশাইকে ওরকম এসছে, ঠাকুরমশাই যখন ওরকম বলছে, মন্ত্র বলছে, তখন ওরা দূরেই দাঁড়িয়ে রয়েছে প্রায়, কেউ যে সামনে যাবে সেটা যতটা চোখে দেখতে পেয়েছে আর কি, ততটাই। এবার বলছে যে, মেয়েটাকে বলছে যে তুই কে, তুই এরকম করছিস কেন, কি ব্যাপার, তুই কে হচ্ছিস, তোর নাম কি? বলবো না। তোর নাম কি বল, বলবো না। হ্যাঁ বলবি না, আচ্ছা। তখন সামনে হাতের ইয়েতে গঙ্গা জল ছিল, সেই গঙ্গা জল নাকি ওর গায়ের মধ্যে দিয়েছে। তুই বলবি না, মানে এই যে গঙ্গা জলটা দিয়েছে, বউটা নাকি মানে কি চিৎকার, কি চিৎকার, বলে গায়ের মধ্যে মানে ছ্যাঁকা পড়ার মতন, মানে আগুনের শিখা আগুনের ছ্যাঁকা লাগলে যেরকম আমরা অনেক সময় বলে উঠি ও মাগো, এরকম করে উঠি, মানে ওরকম শিহরণ ওর সারা শরীরে ওঠে, মানে ওকে দিচ্ছে আর ও চেঁচিয়ে উঠছে। মানে গঙ্গা জল দিলে তো চেঁচানোর ওর কোনো কথা না নর্মালি, কিন্তু ও হচ্ছে চিৎকার করছে, মানে যে ওর গায়ে মনে যেন ফোসকা পড়ছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এইসব দেখে ছোট ছেলেটা দেখছে, ছোট ছেলে তো চোখ মুখ ঢেকে বসে পড়েছে, মানে একটা বিচ্ছিরি অবস্থা, ওর মনের মধ্যে, ওর মনের কন্ডিশন ওই একমাত্র বলতে পারে। হ্যাঁ, তা এবার যে ছেলের যে মা আর কি, সে বলছে আর বৌমার কি হয়েছে, ও কি, ও এরকম করছে কেন, ও কি আমাদেরকে মেরে ফেলতে চায়? তখন ঠাকুরমশাই ওদেরকে চুপ করতে বললো, বলে আমি এখন যে কাজটা করবো এর মাঝখানে কেউ কথা বলবে না, কেউ আসবে না, কারোর কথা বলার দরকার নেই। এবার বলছে ওকে জেরা করছে বউকে, তুই বল তুই কে, তুই বল, না বললে কিন্তু তোর আরো অনেক ক্ষতি হবে, তুই বল তুই কে হচ্ছিস, কোত্থেকে এসছিস, তোকে বলতেই হবে, তুই বল।
আমি বলবো না, আমি বলবো না, সবাইকে মারবো, তোকে মারবো, ওটাকে মারবো, ওটাকে মারবো, পুরো বাড়ির সবকটাকে শেষ করব, দেখি কি করে তোদেরকে কেউ বাঁচায়। হ্যাঁ, তখন বলছে আচ্ছা ঠিক আছে বল, আমি এখানে বসলাম। এবার ঠাকুরমশাই নাকি ঘরের মধ্যে প্রবেশ করে ওর ঠিক সামনে বসে পড়েছে। ওই যে বসে 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 দেখে ওর গায়ের মধ্যে না থুতু চেটাচ্ছে, যেই থুতু চিটিয়েছে 30 ওর গালের মধ্যে এক চড় মেরে দিয়েছে ঠাকুরমশাই। এই তোর বেশি বার বেড়েছিস, তোকে আমি বলতে বলছি, তুই সোজা আঙ্গুলে তোর ঘি উঠবে না, দাঁড়া। তখন কি করেছে, ওই রুদ্রাক্ষের মালা আরো কি জানি ছিল, সেটা আমি অতটা মানে সেটা মাসি ঠিক বলতে পারলো না। কি করেছে, ও সামনে মন্ত্র বলে ওর কপালের মধ্যে ঠেকিয়েছে। আর যে ঠেকিয়েছে তখন মেয়েটা বলছে ছাড় 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 ছাড়, আমার জ্বলে যাচ্ছে, সারা শরীর জ্বলে যাচ্ছে, ছাড় ছাড়, এরকম করে চেঁচাচ্ছে। বলে তোকে আমি ছাড়বো না, তুই আগে বল তুই কেন এই মেয়েটার মধ্যে ঢুকেছিস, কেন কিসের জন্য ঢুকেছিস বল। সাডেনলি শুনছে হঠাৎ না ওর গলার ভয়েসটা কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, হঠাৎ মানে কিরকম একটা একটা ভারী গলা, মানে যেরকম ভাবে ও কথা বলে না। হুম, ও নিজের নিজের চুল ধরে ধরে নিজের নিজের চুল টানছে, তখনও নিজের নিজের চুল টানছে, চুল ছিঁড়ছে, বলছে আমি ওকে মেরে ফেলবো, আমি ওকে মেরে ফেলবো। মেয়েটা আর কি মানে মেয়েটার ভিতরে যে আছে সে বলছে মেরে ফেলবো। তখন বলছে তুই বলবি না, তোর কপালে কিন্তু আরো দুঃখ আছে, তুই বল তুই কোত্থেকে এসেছিস। সে প্রায় 1 ঘন্টা কি 2 ঘন্টার উপর চলেছে এরকম। আস্তে আস্তে পেট থেকে বেরোচ্ছে যে ওর মধ্যে যে আর কি এন্টিটি, সেটা ওদেরই এরিয়া থেকে আরো 2-3টে এরিয়া ছাড়িয়ে এটি ছেলেটার বাবার নাম, মায়ের নাম, এলাকা, কোথায় থাকে, সবই ওই মেয়েটার মুখ থেকে জানা যাচ্ছে। ছেলেটিকে নাকি বাড়িতে কি একটা মানে যে এন্টিটি আর কি তার কথা বলেছে, যার উপর আর কি যে আর কি ওর উপর ভর করেছিল এন্টিটিটা, ওর নাম বলল, ওর নাম কি বলেছিল, ওর নাম কি বিরাজ না কি সামথিং এরকম একটা নাম বলেছিল। তো ছেলেটা নাকি আত্মহত্যা করেছিল, মানে তাকে বাইক কিনে দেওয়া হয়নি দেখে সেই ছেলে আত্মহত্যা করে। বাবা মার কি সাথে অবস্থা এটা! হ্যাঁ, মানে আমি যখন এটা শুনছি আমি তখন বলছি যে সামান্য একটা বাইক কিনে দেয়নি বলে ছেলেটি আত্মহত্যা করেছে। বলে হ্যাঁ, বাবা মার সাথে রাগারাগি করে ছেলেটা আত্মহত্যা করেছে। আর আত্মহত্যা করার সময় এটা বলেছিল আমি কাউকে বাঁচতে দেবো না, এরকম নাকি বলেছিল। এবং ওই যে রাস্তা দিয়ে ওরা আসছিল রাত্রিবেলা, ওই ওই রাস্তাতেই ঘটনাটা ঘটেছিল, ছেলেটি ঘটায় যে ছেলেটি আর কি আত্মহত্যা করেছিল। এবং ছেলেটার যে বাড়ি মানে যেখানে থাকে সেসব অ্যাড্রেস ট্যাড্রেস সবই বলেছে। তা এবার এইটা যখন শুনছে ঠাকুরমশাই বলছে তুই মেয়েটাকে ধরেছিস কেন। তখন বলে না, ওকে তো আমি পছন্দ করতামই, কিন্তু ওকে আমি কোনোদিনও বলতে পারিনি। আমার বাবা মার জন্য আমার প্রাণ গেছে, হ্যাঁ, ওকে আমি বাঁচতে দেবো না, আমার ওকে চাই, মানে মেয়েটার কথা বলছে যে ওকে আমার চাই। বলছে না, ওকে তুই চাই মানে তুই ওর হবে কি, তুই তো এখানে এখন তো তোর ইহলোকে কোনো তোর জায়গা নেই, তোর পরলোক, তোর এখানে এই স্থানে এই পৃথিবীতে তোর কোনো জায়গা নেই। তো যখন তুই ছিলিস তখন তো তুই নিজের মূল্য বুঝিসনি, তুই মেয়েটাকে কষ্ট দিচ্ছিস কেন। বলে না না, মেয়েটাকে আমি মারবো, মেয়েটাকে আমিই তো সব করিয়েছি, ওই যে বিষ খেয়েছে সেটা তো আমিই খাইয়েছি, মানে সব বলছে A to Z। ওই যে বিষ খেয়েছিল মেয়েটা, সেটা মেয়েটা কিন্তু সজ্ঞানে খায়নি, ওকে খাওয়ানো হয়েছে, খাইয়েছে এই এন্টিটি, মানে এরকম তার পাওয়ার। মানে আমি কখনোই ওর সাথে ওকে থাকতে দেব না। ও কেন ওকে বিয়ে করলো, আমাকে ফেলে ওকে বিয়ে করেছে। অথচ এই মেয়েটা কিন্তু ছেলেটাকে চিনতো না, ছেলেটার সাথে কিন্তু কোনো রকম ইন্টারাকশন ছিল না, ছেলেটাই ওর বিয়েতে ছিল আর কি, আচ্ছা, পিছনে ছিল। হ্যাঁ, মেয়েটার সাথে কোনো ইন্টারাকশন ছিল না। তা মেয়েটা তখন মেয়েটা তো তখন নিজের জ্ঞানের মধ্যে নেই। এবার তখন যে ঠাকুররা সে বলছে শোন, ভালো চাস তো ওকে তুই ছেড়ে দে, তুই যখন পাসনি, যখন জীবিত ছিলিস তখন তো পাসনি, তুই ওকে পাবি কি করে। ও তো অন্যের তোর তো এখন এই পৃথিবীতে তোর কোনো জায়গাই নেই এখন, তুই তো এখনকার লোক, তুই মানে পরলোকের তুই হয়ে গেছিস। না, আমি ওকে নিয়েই যাব,
ওকে ছাড়া আমি যাব না, ওকে নিয়ে যাব, আমি সবাইকে মারবো, বাড়িতে যে কজন আছে সবাইকে মারবো। মানে ছোট ছেলেকে টার্গেট করা আছে, শ্বশুরকে টার্গেট করা আছে, মাসিকে টার্গেট করা আছে, বাড়ির সবাইকে টার্গেট করা। এবার তখন যে শ্বশুরমশাই, সে একটা কথা বলতে গেছে, তখন ঠাকুরমশাই যে চুপ করে দিয়েছে ওকে, যে ইশারায় আর কি বলছে যে তুমি কথা বলবে না, এখন ওর সাথে আমার কথা হচ্ছে, কথা বলবে না। বলে তুই কি চাস বলতো, ঠিক করে বল, তুই কি চাস, কি পেলে তুই ওকে ছাড়ি? বলে না, ওকে আমি ছাড়বো না, তো ওকে আমি নিয়েই যাব, ওকে আমি ছাড়বো না। এইটা যেই বলেছে যে ওকে ছাড়বে না, তখন হাতের কাছে ওই ছিল, মানে ঝাঁটা, মানে যেটা উনি ঝোলার মধ্যে করে কিছুটা, মানে ছোট ছোট সাইজের একটা সেই বউকে সে ঝাঁটার বাড়ি লাস্টে ঠাকুর মশাই, মানে মন্ত্র বলছে আর মারছে, মন্ত্র বলছে আর মারছে, মানে মারের আঘাত মানে নয় নয় করে 2 মাইল দূর থেকে শোনা যায়, মানে এই রকম আওয়াজ। আর তারস্বরে চিৎকার, ছেলের বউ তারস্বরে চিৎকার। আসলে মারটা তো বউটাই খাচ্ছে, বউ, ওর তো গায়ে লাগছে না, লাগছে তো মেয়েটার। এবার কিছুতে ওরে ছাড়, তুই ছাড়বি কি ছাড়বি না তুই বল। যতবার বলছে না ততবার কি করছে, ওই মারছে আর ওই মন্ত্রপুত ওর মুখে ছুঁড়ে মারছে। এই নিয়ে প্রায় চলেছে 3-4 ঘন্টা চলেছে। এক সময় দেখছে অজ্ঞান হয়ে মেয়েটা পড়ে গেছে। যখন অজ্ঞান হয়ে পড়েছে তখন ঠাকুরমশাই বলছে যে ওকে, ও যে তাবিজটা ছিল সেই তাবিজটা কোথায়, কি হয়েছে, কোন ফাঁকে ওকে যে তাবিজটা পরানো হয়েছিল, কোন ফাঁকে জানি চান করতে গেছিল মেয়েটা, তাবিজটাকেও খুলে রেখে দিয়েছিল। এই তাবিজটা যদি না খুলতো তাহলে মনে হয় এতটা ওর উপর, মানে কিছুটা হলেও মনে হয় আকর্ষণটা কম হতো। কিন্তু তাবিজটা ফেলে দিয়ে ও, আর মানে তাবিজটা খুলে গেছে চান করতে, বা কিভাবে সামহাও ওর গলা থেকে খুলে গেছে তাবিজটা, তাবিজটা খুঁজে পাইনি, তাবিজটাও নেই গলাতে। তখন বলছে যে এই তাবিজটা নেই কেন, আমি যে বলেছিলাম তাবিজটাকে গলায় পরিয়ে রাখতে, তখন ছেলেটা বলছে তাবিজ তো পরিয়ে দিয়েছিলাম, ও কি করেছে আমি সেটা জানি না। আর জলটার কথা বলছে যে আপনি তো বলেছিলেন জল যেন 1 ফোঁটাও মেঝেতে না পড়ে, টেবিলের থেকে না জলটা পড়ে গেছিল, পুরো বোতলটাই উল্টে পড়ে গেছিল। বলে এসব তো হওয়ারই ছিল, ঠাকুরমশাই বলছে যে এসব তো হওয়ারই ছিল। তো দেখছে যে মেয়েটাকে বলছে শিগগিরই ওকে খাটে তোলো, আর তোমাদের এই পুরো বাড়ি বন্দনা করতে হবে, বাড়ি বন্দনা না করলে তুমি কিন্তু বাঁচবে না, কেন ওকে আবার অ্যাটাক করবে, ওকে কিছুতেই ছাড়বে না। কারণ ও যখন জীবিত ছিল ছেলেটা, ও নিজে সুখ পায়নি, এবার সুখ পায়নি দেখে ও তোমাদেরকেও সুখ দেবে না, কারণ ও এই মেয়েটিকে পছন্দ করতো। তখন ওকে জিজ্ঞাসা করলো যে ওর কি কোনো আগে কারোর সাথে সম্পর্ক, তখন এই ছেলেটি বলছে না আমার তো সেরকম জানা নেই, আমি শুনিনি। তা যে আমার যে মাসি, সে বলছে না সেরকম তো কোনো কথাবার্তা না, আমার ছেলেকেই যাও পছন্দ করতো, বললো যে ও তো পালিয়ে এসেই ছেলেকে বিয়ে করেছে, সেরকম তো আমি কখনো ওদের মুখে শুনিনি এরকম নাম। হুম বলছে যে যাই হোক সেটা অতীত, তুমি এখন যদি নিজেদেরকে বাঁচাতে চাও তাহলে যেটা বলবো, যেরকম বলবো সেরকমই করবে। তো পুরো বাড়ি বন্দনা করিয়েছে, মেয়েটার গলায় 2টো তাবিজ, হ্যাঁ, একটা গলায় একটা কোমরে, বলেছে এটা বাঁধা থাকবে, কোনো সময়ও শরীর থেকে যেন আলগা না হয় এই তাবিজ। এইটা করলো। আর ও ওদেরকে বললো যে তোমরা এই জলটা যে আমি দিচ্ছি, এই জলটা অন্তত গ্লাসের, মানে ছোট গ্লাসের হলেও কিছুটা হলেও ওকে রোজ 1 ফোঁটা হলেও ওর যেন শরীরে যায়। এবং আরেকটা জল দিয়েছিল যেটা দিয়ে ওকে স্নান করতে হবে, মানে জলের সাথে মিশিয়ে স্নান, এইটা ওকে কিন্তু করতেই হবে যতক্ষণ না ওর কোনো সন্তান না হচ্ছে, যতদিন না। এবার ছোট ছেলে বলছে ঠাকুরমশাই আমি বাড়িতে থাকি না, আমার মাও এখন কাজের খোঁজ করছে, বাবাও বাড়িতে থাকে না, একমাত্র বড় ছেলের বউ থাকে। এবার যেই বলেছে বড় ছেলের বউ থাকে, পাশ থেকে বড় ছেলে বলছে তুই তোর বৌদির কথা ধরিস না, তোর বৌদি কিন্তু ফিট পড়ার মতন অবস্থা হয়েছে, ও বলছে এখানে থাকবে না। হ্যাঁ, এবার ব্যাপারটা হয়েছে ওই ছোট ছেলের বউকে আলাদা রাখা যাবে না, মানে একা রাখা যাবে না, একা রাখলেই ওকে এমন কিছু একটা করবে যাতে ও কিন্তু ও নিজের গলার তাবিজও খুলে ফেলতে পারে।
তো এইটা যখন বলেছে তখন এটা শুনে ঠাকুরমশাই কিছু চিন্তা করলো। চিন্তা করার পরে বলছে যে তোদের কাজটা বেশি না প্রাণটা বেশি, কোনটা বেশি? হুম। আর নইলে তাই এক কাজ কর, মেয়েকে বাপের বাড়িতে পাঠিয়ে দে। তখন বলছে যে বাপের বাড়ির লোক সবই জানে যে এরকম এরকম ব্যাপার হয়েছে, কিন্তু কেউ একবারও আসেনি, ওকে দেখতেও আসলো না। হ্যাঁ, তখন বলছে যে তাহলে দেখ তোরা কি করবি, আমার যা করণীয় আমি করে দিলাম, এবার বাকিটা তোমাদের। প্রায় বলতে গেলে ভোর, মানে ভোর হয়ে গেছে, 5টা বাজে। বাইরের আকাশ তখন পরিষ্কার, কাক ডাকতে আরম্ভ করে দিয়েছে। ঠাকুরমশাই বলছে যে আর তো আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমার ফিরতে হবে। তখন মাসি বলছে না আপনি কিছু খেলেন না, আপনি বসুন। বলে না 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 না, আমি কোনো ইয়ের বাড়িতে গিয়ে আমি কোথাও খাই না, আর এখানে তো নয়, কোনো এসব জায়গায় এসে আমি জলও স্পর্শ করি না। তা ওকে 2টো জল দিল, বলে এইটা খাওয়াবি আর এটা দিয়ে স্নান করাতে হবে, আর এই জল শেষ হয়ে যাওয়ার আগে গিয়ে ওকে নিয়ে আসতে হবে জল। তা মানে এমন অবস্থা হয়েছে মাসির, মাসি তো প্রায় অজ্ঞান হয়েও সজ্ঞান হয়ে রয়েছে, মানে এরকম একটা ব্যাপার। মানে মাসির মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে যা সব বলছিল। বলে একে পাহারা দেবে কি করে? তখন ছোট ছেলে ঠিক করলো যে যেখানে কাজে যায়, মানে রাজমিস্ত্রি কাজ করে আর কি, তো সেখানে বউকে নিয়ে যাবে, বউকেও ওই কাজে ঢুকিয়ে নেবে। তা এইসবই আর কি চিন্তা ভাবনা সব করতে করতে যাই হোক যখন জ্ঞান এসছে, তা বলছে বলে আমি কোথায়, মানে এরকম ভাবে বলছে, মানে শরীরে বলছে কোনো জোর নেই। হ্যাঁ, বউটা দেখি শুয়ে শুয়ে খাটের মধ্যে কাঁদছে। হ্যাঁ, বলে ওগো ওগো এরকম করছে। তা ওর ওই কান্নাকাটি দেখে মানে মাসি, তারপরে ছোট ছেলের, সেও আর কি কেঁদে দিয়েছে। মানে শরীরের এমন হাল হয়েছে, সারা গায়ের মানে হাড় বেরিয়ে গেছে। হ্যাঁ, আর বউটা বলছে মাগো আমার সারা শরীর যন্ত্রণা, সারা শরীর ব্যথা করছে। হ্যাঁ, তা ছোট ছেলে বলছে যে তোমার এখন কি তোমার কি কোথায় কোথায় যন্ত্রণা হচ্ছে, কোথায় ব্যথা হচ্ছে? বলে না আমার শরীরে কোনো জোর নেই, আমি মনে হয় মরে যাবো, ভেবে বলছে। তো ঠাকুরমশাই বলছে কিরে তোর নাম কি? তখন ও বলছে ওর এই নাম। বলছে কোথায় থাকিস? বলে আমার বাপের বাড়ি অমুক জায়গায়। আচ্ছা তুই একে চিনিস? হাত দিয়ে দিয়ে আর কি দেখাচ্ছে। বলে হ্যাঁ তো আমার স্বামী, আমার শাশুড়ি, ওই তো শ্বশুরমশাই। উনি বলছে আচ্ছা সব, তখন না ওর হঠাৎ মনে হয়েছে যে সবাই কেন ওর দিকে তাকিয়ে আছে এইভাবে। ছেলের বউ বলছে যে কি হয়েছিল এরকম, কি হয়েছে বাবার, কি হয়েছে, মানে শ্বশুরমশাইকে বলছে বাবার কি হয়েছে। বাবার দেখছে গলার মধ্যে সেই আঁচড় ফাঁচড় যা দিয়েছে, সবাই কোথাও না কোথাও ক্ষত, মানে কেউ অক্ষত নেই বাড়িতে। হাজবেন্ডের নাকের মধ্যে একটা বিশাল আঁচড়, মানে পুরো ব্যান্ডেজ করা নাকটার উপর। আমি প্রথমেই বলেছিলাম সে ব্লেডের আঁচড় দিয়ে দিয়েছে। হ্যাঁ, কোনোই কেটে গেছে। বলছি এরকম তোমার হলো কি করে? মানে ও বুঝতে পারছে যে ওর কোনো জ্ঞানই নেই, মানে ও যা যা হয়েছে ও সেগুলোর কিছুই মনে নেই যে ও করেছে। তো ঠাকুরমশাই ইশারা করলো যে না, ভালো আছে এখন, এখন ইয়েটা নেই। তা বাড়ির বাইরে গেছে, বাড়ি গিয়ে বলছে যে ওকে কখনোই আলাদা রাখা যাবে না। আলাদা যদি থাকে, মানে একা যদি পায়, ওকে আবার অ্যাটাক করতে পারে। সেজন্য ওকে সবসময় ওই যে গায়ের থেকে তাবিজটা যেন খোলা না হয়। তা এর পরের ঘটনা, ছেলেটা যখন জানতে পারে এরকম এরকম ব্যাপার, মানে ছোট ছেলের কথা বলছি, ও তো ছেলের বাড়ির সব বলেছে যে কোথায় থাকে কোন ছেলে। তা ছোট ছেলেটা নাকি গেছিল, ছোট ছেলে গিয়ে সেই জায়গায়, সে পাড়ায় গিয়ে খবর নিয়েছে, সে বাড়িতেও গেছে, দেখেছে হ্যাঁ যে এরকম জায়গায় এরকম থাকতো ছেলেটি, এরকম মানে রাগের চোটে ওকে বাইক কিনে দেওয়া হয়নি দেখে বলেনি যে এরকম এরকম ব্যাপার কিছু হয়েছে, মানে খবর নিয়ে এসছে যে হ্যাঁ এরকম একটি ছেলে আত্মহত্যা করেছে, এবং মানে খুব বাজেভাবেই আর কি মরেছে আর কি। আর তাও আত্মহত্যা যে করেছিল সেটাও অমাবস্যার দিন আত্মহত্যা করে। তা এই জিনিসগুলো সব জানার পরে ছোট ছেলে সত্যি কথা বলতে গেলে এখনকার দিনে অনেক খেটেছে, মানে নিজের বউকে বাঁচানোর জন্য অনেক করেছে, অনেক।
কটা ছেলে করবে জানি না। আর এরকম শ্বশুরবাড়ি যে মেয়েকে তাড়িয়ে দেয়নি বৌমাকে, অন্য কোনো বাড়ি টাড়ি হলে হয়তো মেয়েকে বাড়ি থেকে তাড়িয়েই দিত, বলেই দিত যা গিয়ে মেয়েকে বাপের বাড়ি দিয়ে আয়। তো সেসব কিন্তু এসব কিছু করেনি আমার এই মাসি বা বাড়ির লোকেরা কেউই। হ্যাঁ, নিজের মেয়ের মতনই ভালোবেসেছে, নিজের মেয়ের মতনই মানে পুরো A to Z লেগে থেকেছে। লেগে থেকে সেই মেয়ে ও প্রায় বাড়িতে বউ প্রায় 3-4 মাস বিছানাতেই ছিল। যার জন্য ছেলেটির মানে মাঝখানে কাজও ছিল না, কারণ বউকে একা ফেলে রেখে দিয়ে যাওয়া তো সম্ভব না। আর এদিকে মাসি যে, সে তো আমি আগেই বলেছি যে সোনারপুরে একটা জায়গায় ভাড়া থাকতো, কারণ যে বাবা মানে মানে মাসির যে হাজবেন্ড আর কি, সে হচ্ছে ইয়ের কাজ করতো, এই আমাদের কলকাতার দিকেই কাজ করতে আসতো। তো সেজন্য সোনারপুর থেকেই যাতায়াত করতো। তো যে যার মতন যে যার নিজের সব বাড়ি চলে গেছে, সবারই তো কাজ আছে, কেউ তো আর আজীবন বাড়ি বসে থাকতে পারবে না, সংসার চলবে কি করে, সবারই সংসার আছে। তা বিয়ে বলছে, তোমার ছেলে বলছে, বলে 3-4 মাস পুরো বউয়ের জন্য বাড়িতেই বসা, ওকে খাওয়ানো, ওকে স্নান করানো, সবকিছু মানে হাজবেন্ড হয়ে সবকিছু ছেলেটা করেছে। মানে মেয়েটা তো বিছানা ছেড়েই উঠতে পারতো না বউ, মানে এমন অবস্থা হয়ে গেছিল ওকে ধরে ধরে হাঁটাতে হতো, মানে গায়ে এক ফোঁটা জোর ছিল না, মানে হেঁটে খাট থেকে নেমে যে সামনে বারান্দা অব্দি যাবে সেটারও সম্ভব না। হ্যাঁ, তো করে টোরে দিয়ে এখন প্রায় আগের থেকে এখন অনেকটাই ভালো আছে। এবং বউকে মানে ও যেখানে কাজ করে সেখানেই বউকে নিয়ে যায়, মানে বউকেও কাজে ঢুকিয়ে দিয়েছে। ওই রাজমিস্ত্রির ওই থাকে না, বিল্ডিং টিল্ডিং হয়, বালি টালি টানা, সিমেন্ট ইট টানা, ওইসবের কাজে ওকে ঢুকিয়ে দিয়েছে। মানে ওকে তো একা রাখা যাবে না বাড়িতে। এটা ঠাকুরমশাই বারবার বলে দিয়েছিল যে ওকে একা রাখা যাবে না বাড়িতে, যেন কোনোভাবেই ও একা না থাকে। তো এখন গিয়ে এই তো প্রায় 1 বছর তো হবে, এপ্রিল পড়লেই, বৈশাখ মাসটা পড়লেই 1 বছর হয়ে যাবে। তো এই এই কটা মাস খুব মানে সাবধানে ওকে রেখেছে। এখন ঠাকুরের কৃপায় শান্তিতে আছে, এখনো যাবৎ খুব একটা সেসব কিছু দেখা যায়নি। আর ওই ঠাকুরমশাইয়ের কাছে ওকে একবার নিয়ে গেছিল। হুম, তো নিয়ে যখন যায়, যাওয়ার পথে একটু শরীর খারাপের মতন হয়েছিল বউটার। তো যাই হোক, তা নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেখেছে, চোখ টোক দেখে টেকে বলছে যে তুই কোথায় এসছিস সেটা জানিস? তখন বলছে হ্যাঁ আমি তারাপীঠে এসছি। আমি কে এভাবে জিজ্ঞাসা করছে ঠাকুরমশাই। তখন বলছে আপনি ইয়ে। তো বলছে তোর শরীরে কোনো ব্যথা, কোনো যন্ত্রণা? বলে না, মাঝে মধ্যে চোখটা একটু জ্বালা করে, চোখ জ্বালা করে। বলছে, বলে ওগুলো সব ঠিক হয়ে যাবে, তোকে যেটা দেওয়া হয়েছে সেটা ঠিক মতন করবি। আর যে তাবিজ দেওয়া হয়েছে, কোনো তাবিজই কিন্তু যে কেউ বলুক কখনো খুলবে না। তোমার বড় যদি বলে ওটা খুলে ফেলো, তখনও কিন্তু খুলবে না। কেউ কেউ যেই বলে থাকুক, তাবিজ গলা থেকে গায়ের থেকে আলাদা করবে না, তাহলে তোমার বিপদ আছে। এবারে তো সজ্ঞানেও জেনে গেছে। তো এবার বুঝতে পারলো যে না, নিজের ভালো করতে গেলে আমাকে, যে যা জিনিস ঘটেছিল সবটাই ওর সজ্ঞানে হয়নি, সজ্ঞানে হয়নি, এটা পুরোপুরি অন্য মাইন্ডেই ও করেছিল, জিনিসটা ওকে করানো হয়েছিল। কিন্তু এখন বলতে গেলে আগের থেকে, এখন বলতে গেলে ও ভালোই যাচ্ছে। আর যেহেতু কাজের মধ্যে ঢুকে গেছে, কাজে ঢুকে গেছে, অতএব সেই ভয়টা এখন কম। কিন্তু তাও মানে ওকে কখনো ঘরে এখনো যাবত, মানে এতদিন তো হলো, ওকে কিন্তু আলাদা রাখে না। সন্ধ্যা টন্ধা হলে বর সবসময় ধারে কাছে রাখে, মানে কোথাও গেলেও বাজার যেতে হবে বা কিছু আনতে হবে, তো বউকে সাথে নিয়েই যায়, বউকে ঘরে একা রাখে না। এই মাসির কাছে এই ইনসিডেন্টটা শুনলাম, মাসি তাই বলছে যে এই বৈশাখ মাস আসছে দিদি, বৈশাখ মাসে আমাদের যে কি অবস্থা হয়েছিল, 1 বছর হবে। মানে সেদিনও বলছে যে গায়ে কাটা দিচ্ছে, দেখতে দেখতে কিরকম ভাবে দিন চলে যায়, ঘুরে বছর ঘুরতে না ঘুরতেই সেই দিনটা আবার আসছে। তো এখন মোটামুটি মানে ওরা, ওদের জন্য প্যাথেটিক ব্যাপারটা পুরো, হ্যাঁ ওদের জন্য পুরো ব্যাপারটাই খুব প্যাথেটিক। হ্যাঁ হ্যাঁ পুরোটাই প্যাথেটিক। কারণ ওরা
আরো হয়ে কেন মনে থাকবে, আরো বিশেষ করে যেহেতু এই টাইমটা ওদের একটা বেশ বড় একটা মেলাও হয়, তো এইগুলোর মনে ভালো মতন গেঁথে থাকে। মানে একটা উৎসব যেখানে, সেখানে এরকম একটা ওদেরকে ফেস করতে হয়েছে। তো তাই বলছে, বলে বছর ঘুরে যায় কিভাবে, দেখতে দেখতে ওই দিনটা চলে আসছে। আর যা সব দেখেছে, আমাকে মাসে বলছে, বলে দিদি তুমি থাকলে তুমি ভয় পেতে। মানে নাক চোখ মুখের এমন অবস্থা, এমন আকৃতি বিকৃতিও করছিল, মানে চোখ ঠেলে বেরিয়ে আসবে, মানে এরকম আর কি। তা আমাকে যখন বলছে, বলতে বলতে দেখলাম ও কিরকম ভয় পেয়ে যাচ্ছিল, মাসি নিজেই। তা আমি যখন বলছি, আমি তখন বলছি দূর, এগুলো বাজে কথা। আমাকে যখন বলছে আর কি, কারণ একটু দেখবে ওদের ওদিকে আছে, কিছু একটা হলেই বলে ভূতে ধরেছে, এই করেছে সেই করেছে। বললাম না না দূর, এগুলো বানানো। বলে না দিদি বানানো নয়, তুমি শোনো পুরো ঘটনাটা। তারপরে পুরোটা শুনলাম, শুনে দেখলাম না সত্যি, এটা তো সত্যিই প্যাথেটিক। মানে একমাত্র যার সাথে হয় সেই একমাত্র বোঝে যে তার সাথে কি হচ্ছে, এটা বাইরের লোক বুঝতে পারবে না। আর সবকিছু আমার মনে হয় কারুর কষ্ট বা কারুর ইমোশন, সেটা নিয়ে ইয়ার্কি বা সেটা নিয়ে একটা ঠাট্টা তামাশা না করাটাই উচিত আমার মনে হয়। বুঝতে পারছি ব্যাপারটা। মানে আজকের ঘটনাটা একদম আলাদা টাইপের একটা ঘটনা ছিল স্যার। হ্যাঁ, আমাকে যখন বলছে, আমি দুপুরবেলা বসে আমি খেতে বসেছি, এই মাসির মুখে শুনছি, আমার খাওয়াই বন্ধ হয়ে গেছিল যখন আমি ঘটনাটা শুনছিলাম। মানে এরকম ঘটনা হয়েছে, মানে দেখো এনটিটি ধরে ভর করে সেটা একটা আলাদা, কিন্তু এইটা কিন্তু আবার অন্যরকম একটু। হ্যাঁ, মানে এখানে কিন্তু অনেকের প্রাণঘাতী হতে পারতো, মানে শ্বশুর শাশুড়ি হাজবেন্ড সবাই মানে প্রাণঘাতী হতে পারতো, সবারই কিন্তু আঁচড় এসছে, সবাই কিন্তু আঘাত পেয়েছে, বিশেষ করে ওর হাজবেন্ড, ছোট ছেলেটা। হুম। মানে এখনো বলে দিদি ওর পায়ের ব্যথাটা যায়নি, মানে আঙ্গুলের মধ্যে ওই শিলনোড়া অতকম ভারী পাথরের যদি পড়ে, সে মানে পা তো থেতলে যাওয়ার কথা। হ্যাঁ, বলে ও এখনো বলে, ছেলেটা বলছে, বলে ছেলেটা না বাইক চালাতে গেলে সমস্যা হয় পায়ের। হ্যাঁ, তো এই এই আর কি ঘটনা যেগুলো, তো তাই মনে মনে ভাবি যে আত্মহত্যা করা, মানুষে বলে যে হ্যাঁ সত্যি একটা খুব মানে বুকের পাটা লাগে আত্মহত্যা করতে গেলে, কিন্তু আত্মহত্যাটা না, মানে এটা আমার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেলেই মানুষে করে, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় যে আত্মহত্যা করলে কিন্তু তার আত্মা কিন্তু শান্তি পায় না। মানে বেঁচে থাকলেও যে শান্তি, মরার পরে তো সে মানুষটা তো শান্তি পাওয়া দরকার, কিন্তু সে যদি শান্তিই না পেলো, ওরকম আমি মনে করি যে অন্তত নিজের সাথে নিজে ফাইট করো। বা হয়তো এটা বলাটা খুব ইজি, কিন্তু আমি জানি এটা খুবই কষ্ট। আত্মহত্যা কেউ এমনি এমনি করে না, কিন্তু রাগের বশে এমন কিছু করো না মানে যাতে নিজেরই ক্ষতি হয়। এটাই ছিল আজকের ঘটনা। এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এন্ড সাবস্ক্রাইব টু কিউরিও ফাইট। আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, অথবা কোনো তন্ত্র রিলেটেড হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অব্দি কিউরিও ফাইটের এরকম আরো 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে